আজ দিয়ে 9 দিন হবে গোসল করি না। দাঁত মাজি না 5 দিন হবে। নখ তো জীবনেও পরিষ্কার করিনি। এতটা জীবাণু জমছে, আপনার একটা খামচি দিলে আপনার কঠিন রোগ হবে। দিব? নরিচ শান্ত চোখে চায়, এক হাত বাড়িয়ে ইশারায় দিতে বলে খামচি। সুরেলা দাঁত কটমট করে সম্পূর্ণ উপেক্ষা করে কূপ হতে পানি তোলে মনোযোগী হয়। নরিচ বাড়ি রাখা হাত ফুটিয়ে নেয়, এগিয়ে কুয়োর পাশে দাঁড়িয়ে গভীর টলমলে পানি দেখে নেয়। সাথে শখের নারী দক্ষ হাতে পানি তোলা উপভোগ করতে ভুলে না। দাঁতে দাঁত চেপে দুহাতে রশি টানছে। সে গলা খাকারি দিয়ে বলে, সুর, ক্যান আই হেল্প ইউ? সুরেলার হাত থেকে রশি ছুটে যায়, পানি ভর্তি জগ পুনরায় কুয়ায় পড়ে যায় থপ করে। বাকি রশিটা কুয়ার সাথে লাগোয়া রডের সাথে বাঁধা ছিল। সে আর চোখে তাকায় গম্ভীর মুখ মানবের পানে। এতটা নরম গলায় এর আগে কখনো লোকটা তার সাথে কথা বলেছে বলে মনে হয় না। আজ হঠাৎ সুরেলার সাথে সুরেলা কণ্ঠে কথা বলছে, মতলবখানা কি? সে শাপলার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ছাগলের পশ্চাতে লাথি দিয়ে দিয়েছিলাম একখানা, পিটুনি। এখন ছাগল ট্যারামি বাদ দিয়া ম্যামা করে। নরিচ মাহবুবের শান্ত মুখের আদলে রাগের ছটটা। লম্বা হাত বাড়িয়ে শরীরের হাত থেকে রশি কেড়ে নিয়ে চাপা ধমকে বলে, থাপ্পড় চিনিস? না তো, হেইডা আবার কি? খায় না মাথায় দেয়, শাপলা চিনিস নাকি? শাপলা ওনার কোনা মুচিয়ে সলসিধা মনে জবাব দেয়, হ্যাঁ চিনি তো, ওই যে করিম বুড়ার তেঁতুল গাছে তেঁতুল চুরি কইরা আইনা পাঠাই বানাইছিলাম। তখন চাচি আইসা তোমার পিঠে আর গালে চটাস কইরা মারলো, পিঠে মারলো। এইটা কিলার গালেরটা থাপ্পড় কয়েন। সুরেলা দাঁত কটমট করে। শাপলার বাচ্চা তার ইজ্জতের চাটনি বানাইলো। সে তেড়ে ফুরে গিয়ে শাপলার গালে থাপ্পড় বসিয়ে দেয়। শাপলার ঠোঁট উল্টিয়ে গালে হাত রেখে দুঃখী দুঃখী মুখ বানিয়ে বলে, হয় সুরাপা, এইটাই থাপ্পড়। চরম সীমে হতাশ সুরেলা। নরিচ মাহবুবের অধর কোণে অধর বাঁকা, যদিও বোঝা যাচ্ছে হাসছে কিনা। সুরেলা কিছু সময় চুপ থেকে বলে, আমনে এইখানে? নরিচ পানি ভর্তি জগ উপরে তুলে কলসে ঢালতে ঢালতে জবাব দেয়, ভাবিস না তোকে দেখতে মরিয়া ছুটে এসেছি। বিচারে এসেছিলাম বিচার করতে। তোর অতি চালাক ভাই সুযোগে নিজের কাজটাও করে নিল। আমি রিজ, লাভ ছাড়া কাজ করি না। এখন মুফতে করে দিলাম, পরে লাভটুকু নিয়ে যাব। সুরেলার মাথার উপর দিয়ে যায় কথাগুলো। পানি ভর্তি কলস কোমরে নিয়ে বলে, আপনারা স্বার্থ ছাড়া পা অব্দি মাটিতে ফেলেন না, জানি তো। যেই জায়গায় লাভ পাইবেন সেই জায়গায় তাল মারবেন, বাকি অংশ খরায় ফাইটটা চৌস্তির হইলেও ফিরা যাইবেন না। শাপলা, জগ পুরা কইরা আঞ্চল দিয়ে আমি গেলাম। সুরেলা আর অপেক্ষা করে না, চলে যায় ছোট ছোট পায়ে। শাপলা এখনো সেখানেই দাঁড়িয়ে কুটোর মোটর চোখে নরিচকে দেখে যায়। তর্জনী আঙ্গুল দিয়ে কামড়ে মিটমিট হাসে। নরিচ ভুরু উঁচিয়ে ইশারা করে। শাপলা যেন খুশি হয়ে গেল। আপনি চেয়ারম্যানের পোলার রিস ভাই না? কিশোরীর লাজুক লাজুক হাসি ও নড়াচড়ার ভঙ্গিমায় নরিচ ছোট্ট শ্বাস ফেলে বলে, না তো, আমি নোমান মাহবুবের ছেলে নওরিজ মাহবুব। তুমি কে? কিশোরী বোকাশোকা শাপলা ভাবনায় পড়ে যায়। সব আপা তখন রিজ ভাই ডাকলো না, নাকি সে ভুল শুনেছে? সে যাই হোক, লোকটা দেখতে একদম সিনেমার হিরোর মতোই। তার পছন্দ হয়েছে। সে পিট পিট করে তাকিয়ে লাজুক হেসে বলে, আমি শাপলা, ক্লাস 7-এ পড়ি। আপনি কোন ক্লাসে পড়েন? পড়ি না তো। নওরিজের কথাই কিশোরী একটু দোনমনেই পড়ে। অনেক পড়াশোনা জানা সরকারি চাকরিওয়ালা লোকের সাথে বিয়ে দিব, কিন্তু এ তো পড়াশোনাই জানে না। তই সুন্দর আছে আর ফর্সও অনেক। নরিজের কপালে সূক্ষ্ম ভাঁজ। এ মেয়ে কোন ভাবনাতে তলিয়ে গেছে। সে বুক পকেটে হতে সাদা খাম বের করে শাপলার দিকে বাড়িয়ে দিল। বাড়িতে দেরি, শাপলা নিয়ে নিতে দেরি না। লজ্জায় লাল টমেটো হয়ে আছে, যেন এখনই গলে যাবে। নরিচ একটু বিরক্ত হয়, গলা খাকারি দিয়ে বলে, তোমার সুর আপার হাতে দিবে ওটা।
ওতে দরকারি কিছু কাগজপত্র আছে, বুঝেছো? শাপলার আশায় প্রদীপকেও যেন উদিয়ে নিভিয়ে দিল। মুখ চোখা করে আচ্ছা বলে জগৎ চিঠি নিয়ে চলে যায় নাখোশ মনে। নরিত সেখানেই দাঁড়িয়ে থাকে। বাচ্চা মেয়েটা গন্ডগোল না পাকায় ওর হাতে দেওয়া উচিত হয়নি। রিজবাই, জাফরের ডাকে নরিচ ফিরে তাকায়, পা চালিয়ে হাঁটতে শুরু করে। চলো ইউনিয়ন পরিষদে যাব একবার। জন্ম নিবন্ধন সনদ দিতে নাকি কর্মচারীরা জনগণদের হয়রানি করছে, অভিযোগ এসেছে। ওখান থেকে হাই স্কুলে যাব। স্কুলের পেছনে ইদানিং বখাটে ছেলেদের বেশি দেখা যায়। তা চলেন, তবে একটা দরকারি কথা বলতাম আর কি। সব শুনবো, তবে এখন না, পরে। যা বাকি সবাইকে ডেকে আন, আর রামের পেছনে লোক লাগা। কোথায় যায় সব খবর নিবি। দামিনী সম্পর্কেও পুরোটা জানতে চাই। জাফর তবুও বলতে চায় কথাটা, ব্যাপারটা খুবই গুরুতর। নরিজ বেজায় বিরক্ত হয়, আর বলা হয় না। কাটা খড় গরুর চারিতে ঢেলে স্নান সালেহ টিউবওয়েল চেপে বালতি ভরে পানি নিয়ে শুকনো খড় ভিজিয়ে দেয়। গরুটা তার গায়ে মুখ ঘষে স্নান গলায় হাত বুলিয়ে দিতে চোখ বুজে আর টান টান করে রাখে। খিটমিটে স্নান খ্যাক করে ওঠে। ওরে আমার সোহাগী রে, খাওয়া বাদ দিয়ে ঢং মারো, খের খা। বলে উঁচু গজে থাপ্পড় বসিয়ে চলে যায়। ওসব রং তামাশা তার পছন্দ না। মেজাজ খারাপ হয়, আহ্লাদীপনায় অতিরিক্ত চুলকানি তার। উঠোনে আসতে দেখে শাপলা পানির জগ নিয়ে উনুনের দিকে যাচ্ছে আর মিটমিট করে হাসছে। বুড়ো কুচকে যায় তার। মনে এত সুখ যে একাই হাসতে হয়। এই শাপলা, একলা হাসিস কেন? যিনি আসর করছেনি। শাপলা চমকে ডানে তাকায়। সিন ভাইকে দেখে বাহাত ওনার আড়ালে লুকিয়ে রাখে। হে হে করে হেসে বলে, না না শিন ভাই, হাসতেছি না আমি। আসলে আমার চোপা খানি এমন মনে হয় হাসতেছি, কিন্তু আমি হাসতেছি না। মেলা মানুষ আমার মুখ দেখা ভাবে হাসতেছি। এই চুপ করছে রে, মুখ না ভাঙা রেডিও ফড়ফড় করে চলে, যা চোখের সামনে থেকে। এই চুপ করছে রে, মুখ না ভাঙা রেডিও ফড়ফড় করে চলে, যা চোখের সামনে থেকে। ধমকে শাপলা নাক মুখ কুচকে নেয়। উনুনে পারে বসা সুরেলার পাশে জগ রেখে ভো দৌড় দেয় নিজ বাড়ির উঠোনের দিকে। এমন সময় ঘর থেকে বেরিয়ে আসে সালেহ উদ্দিন। উনুনের সামনে রাখা পিড়িতে বসে বলে, সবসময় খ্যাক খ্যাক করিস, ভালোভাবে দুইটা কথা বললে কি হয়? এমন করলাম আর লোকজন ভালো হইল। না কয়েক ভালো, আমি জাহিরি ফিরি নাই যে আমি ভালো। আমি সিনান খারাপ, খারাপই ভালো। রাত নাই দিন নাই কাম করে খাই। আজ এরা বসে থাকি না যে মুখ দিয়া রসের কথা বাড়াইব। সুর মা কই, ভাত দে, দোকানে যাবো। শুয়া বসে থাকলে তো আর আমার দিন যাইব না। বলতে বলতে ঘরে যায় স্নান। সালেউদ্দিন দাঁত চেপে বসে থাকে। ছেলের খোঁচাখুচি বেশ বুঝতে পেরেছে সে। ইদানিং ছেলেটা মুখ বেশি চলে, লাগাম টানতে হবে, নইলে দেখা যাবে হুকুম চালাচ্ছে। সুরেলা শুকনো লবণ মরিচ ও পেঁয়াজ রসুন কুচি ডলে, সরিষার তেল ডলে ডলে নেয়, আলু ডলে ভর্তা করে। গামলায় ভাত বাড়ে ভাইয়ের জন্য। ভাত তরকারি আর ভর্তা দিয়েই স্নান পিড়ি পেতে বসে। সুরেলা ভাতের গামলায় এগিয়ে দেয়। স্নান নিবে তার আগে সালেউদ্দিন এক প্রকার চিনি নিয়ে খাওয়া শুরু করে। সেই দুপুরে কয়টা মুড়ি খাইছিলাম, রাত্র কিছু খাই নাই, বড্ড খিদা লাগছে, রেগে দিই। গপগপ ভাত মুখে পড়ে যেন কতদিনের অনাহারে। সুরেলা ভাইয়ের গম্ভীর মুখপানে চেয়ে স্নেহের দৃষ্টিতে তাকায়। চোখের কোণায় জল চিকচিক করে। সুরেলা লুকিয়ে থালায় ভাত বাড়ে তড়িঘড়ি। সিনান চুপচাপ থালাটা নিয়ে খাওয়া শুরু করে। সালেউদ্দিন খাওয়ার মাঝেই সিনানকে বলে, বাজান, 7 দিন হইব, পকেট একদম খালি, কানা করিও নাই, কিছু টাকা হইব? সুরেলা বাবার দিকে তাকায়। রাগ দুঃখ হয় প্রচুর। কি অবলীলায় ছেলের কাছে হাত পাতে টাকার জন্য। ধিক্কার এমন বাপকে। সিনান গুরুত্বহীন গলায় বলে, কামাই কাজই কমছে, সংসার টানো আবার আপনার পকেট গরম করো।
আমিও মানুষ, টাকার গাছ নাই আমার কাছে। থাকে না তো, তাও গরু কিনছস, দিবি না সরাসরি কবি? ঘুরাইয়া ফিরাইয়া কখনের কি দরকার হনি? টাকা আমরা কামাই করি না, হাজার হাজার টাকা আনি, যখন মা বেটা হাতে দেবেন খুব খুশি। 1 মাস দিবার পারিনি, অমনি আসল রূপ বাইরে আইলো। ভালো। সিনান বাবার ঘুমিয়ে নাকা কান্না সম্পূর্ণ উপেক্ষা করে মনের সুখে খাবার গিলে, তবে তার সুখ হারিয়ে যায় যখন বাবা বলে, এই গেদি, তুই না জোলা বাড়ির যাস, হপ্তাহ হইব, টাকা তুলছো 100 টাকা দে, কাছে টাকা হইলে বেশি দেবনি। সিনান বোনের পানে ফেরে শান্ত চোখে। জোলাবাড়ি যায় সুর, কেন? সুতা তুলতে? শান্ত চোখে তাকাই বোনের দিকে। ভয়ে সুরেলার হাত ঘেমে ওঠে, গলা শুকিয়ে যায়, আর চোখে ভাইকে দেখে নেই। কি বলবে এখন? সিন ভাই জানলে তাকে জান কবর ছাড়াই কবরে পাঠাবে। নোমান মাহবুব ছাদের চেয়ারে বসে আছে আপন মনে। ছেলের চেয়ারে, পাশের চেয়ারে হাস্যোজ্জ্বল মুখে বসে আছে ছবি। পাটি বিছিয়ে বসেছে নওরিন, ইকরাম, রূপসা, রওশন আর ইকরা, ইয়ামিন। বসে নেই তারা কেউই, একের পর এক লুডো চাল দিচ্ছে, সাপ সিঁড়ি খেলছে সবাই। ছোট ছোট সাপের পেটে যেতেই একজনের আহাজারি। ইকরা, ইয়ামিন তো কেঁদে ভাসিয়ে দিচ্ছে যেন সত্যিকারের সাপ কামড়েছে। রওশন ভাগ্নে ভাগ্নিকে আদর করে হাতে ললিপপ ধরিয়ে শান্ত করে। তা দেখে কিশোরী রূপসা অভিমান স্বরে বলে, ভাই, আমার জন্যে আনুনি ললিপপ? ইকরাম হেসে ওঠে তার কথায়, খটখট করে গুটি চেলে বলে, পিচ্চি শালিকা, তোমার জামাই বাড়ির ভাত খাওয়ার বয়স হচ্ছে আর তুমি ললিপপ চাইছো? সে রূপসা পিটপিট করে চায়, লজ্জায় কপাল জোড়া রক্তিম। নরিন তার রক্তিম গাল টেনে টিপ্পনি কেটে বলে, এই কি বলছিস এসব? আমাদের রূপ তো পিচ্ছি, এইটুকুনি বাচ্চা, দেখছো লজ্জায় লাল হয়ে গেছে। আপু! আহ্লাদে সুরে ডাকে রূপসা। রওশন বোনের মাথায় টোকা মেরে একটা ললিপপ মুখে পুরে দেয়। পিচ্ছি নে ললিপপ। আমি তো জানি আমাদের বাড়িতে 4টে বাচ্চা, ইকরা, ইয়ামিন আর একটা ছবির পেটে যে কোনো সময় ল্যান্ড করবে, আর আমাদের সবার আল্লাদি রূপসা বানু। রূপসা গাল ফুলিয়ে নেয়, বাইরে হাতে চিমটি কেটে বলে, বানু বলবে না, বুড়ি বুড়ি লাগে তো। আর আমি বাচ্চা না, আমি এখনো হরলিক্স খাই। ইকরাম কেসে ওঠে, চুকচুক শব্দ করে বলে ওঠে, এখনো হরলিক্স খাও? অথচ এইটা তোমার স্বামীর জারি খাওয়ার বয়স। জীবনযুদ্ধে পিছিয়ে পড়লে রূপসা দুঃখ। দুলা ভাই! মৃদুস্বরে চেঁচিয়ে ওঠে রূপসা। লাজে রাঙ্গা সুচি বরণ বেশ লাগে। সবাই হেসে ওঠে সমস্বরে। ছবি বোনের দিকে তাকিয়ে অপলক। মেয়েটার সৌন্দর্য একদম বাড়াবাড়ি রকমের, চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। কিশোরী বয়সে এরকম, আরেকটু পরিপক্ক হলে চোখ ফেরানো দেয়। সবার আদরে রূপসা যেন আহ্লাদীপনার স্বভাবের, আবেগীও বটে। বোনের ভবিষ্যৎটা নিয়ে সে বেশ সংখ্যায়। ছবি সে শুনেছে, সাথে দেখেছ, অতি সৌন্দর্য যে কখনো 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 মানুষের অভিশাপ হয়ে দাঁড়ায়। যদি রূপসার সাথে এরকম কিছু হয়, ভয় হয় তার। নিজ ভাবনাতে নিজে অবাক হয়। এ কেমন অশুভ চিন্তা ভাবনা। ভাবনাকে ফেলে দিতে চাইলেও পারে না, মাথা চাড়া দেয়। সে চুপ না থেকে সবার সাথে আড্ডায় যোগ দেয়। হেসে বলে, স্বামীর ঝাড়ি খাবে কেন? বোন আমার মাশাল্লাহ, নজর ফেরানো দেয়। এমন মেয়ে পেয়ে বোন জামাই মাথায় তুলে নাচবে। রূপসা লজ্জায় আর থাকতে পারে না, সেখানে দৌড়ে চলে যায় ছাদ থেকে। ইকরামুল্লাহ গলা খাকারি দিয়ে বলে, বড় শালিকা, কিছু থিওরি আছে জানো, যেগুলো 60% হলেও প্রমাণিত হয়। উদাহরণ দিই, তারাও দবদবে ফর্সা মেয়েদের জামাই কালো হবে, নরম শান্ত স্বভাবের মেয়েদের পিচ্ছু বাদর টাইপ জামাই মিলে, চঞ্চলা মেয়েরা গম্ভীর ছেলের গলায় ঝুলে পড়ে, খাটো মেয়েরা তাল গাছের মতো জামাই পাবে, মোটা। দুলা ভাই রাখেন তো আপনের থিওরি। আমার বউ কেমন হবে বলেন তো দেখি। রওশন ইকরামকে মাঝপথে থামি জিজ্ঞাসা করে। ইকরাম ছোট চোখে যায়, কিছু বলবে তার আগে রমজান মিয়া, রেবেকা বানু ও সামিনা বেগম উপস্থিত হয় সেখানে।
রেবেকা বানু হাসি মুখে শুধোয়। তুই বল, কেমন মেয়ে চাই তোর? রওশন অপ্রস্তুত হাসে, মায়ের দিকে তাকায় তো বাবার দিকে তাকায়। রমজান মিয়া ভাইয়ের পাশে বসে বলে, গিন্নি, ভাবি তার নজর তো নিচের দিকে। না আছে সুরত, না আছে বংশীয় গরিমা। পছন্দ কি তার ফকিন্নির ঝি। ওই মেয়ের বাপ আমাদের চামচামি করে বেড়ায়। মা আমাদের বাড়ির কাজ করতো, তাকে নাকি জনাব বাড়ির বউ বানাবে। হাস্যকর ব্যাপার। রওশনের শান্ত মুখশ্রীতে গাম্ভীর্য ভর করে। গুরুজন তাই মুখের উপর বলতেও পারছে না, তবু নমনীয় গলেই বলে, আব্বা, সুরত বংশ গরিমা দিয়ে কি হবে যদি মনটা কদাকার হয়? মানুষের বাহ্যিক সৌন্দর্য ক্ষণিকের মোহ, যা কেটে যায়, কিন্তু মানুষের সুশীল স্বভাব আর সুন্দর মন চিরস্থায়ী। উপস্থিত পরিবেশ থমথমে। রমজান মিয়ার মুখটাই স্পষ্ট রাখ। রেবেকা বানু কিছু বলতে নিয়েও থেমে যায়। কি মনে করে? সামিনা বেগম বরাবর মতোই চুপ থাকে। ছবি কিছু বুঝতে না পেরে বাবার উদ্দেশ্যে বলে, আব্বা, কোন মেয়ের কথা বলছেন? ভাই কাউকে পছন্দ করে? কে সে? কে আবার? ফকিন্নির ঝি, সুরেলা নামক আপদ। রেবেকা বানু দাঁত পিষে বলে, মেয়েটা তার আগাগোড়া অপছন্দের তালিকায়। ছবি অবাক হয়, সাথে ভাইয়ের পছন্দে বিরক্ত। রাজপুত্রর মতো ভাই তার, আর তার ভাই কিনা পচার শামুকের দিকে হাত বাড়ায়। মেয়েটা দেখতো আহামরি না, সিমছাম গরনের, তবে চোখ দুটো বেশ জলজল করে। ছোটবেলায় তাদের বাড়িতে পড়ে থাকতো। ঝগড়াটে স্বভাবের মেয়েটাকে ছবিরও পছন্দ নয়। রওশন ভাই, মেয়ের অভাব পড়েছে নাকি? শেষমেশ ওই সুরেলা এক নম্বরের ঝগড়টে আর হিংসুটেও আমাদের এখানেই তো পড়ে থাকতো। সব সময় রিচ ভাই করতো। বেহায়া মেয়ে কোথাকার, নিশ্চয়ই তোমাকে ফুসলিয়েছি, নয়তো জানুটো না। আমি ছোট বাচ্চা নয় যে পড়িয়ে জাদুটোনা করবে। আই লাভ হার। আর তোকে কিছু বলতে বলা হয়েছে? ছোটোর মতো থাকবি। ছবি রওশনের কাট গলায় ছবি দমে যায়। রমজান মিয়া ভুর কুচকে বলে, ও মিথ্যা কি বলেছে? সব দোষ ওই শয়তান মেয়েটার আর ওর ভাতিজা ভাইয়ের। তোকে কতবার বারণ করেছি ওদের সাথে না মিশতে। রমজান থাম, শান্ত হ, আমি কথা বলছি। সবাই একটু চুপ করে। নোমান মাহবুবের কথাই সবাই যেন তার দিকে তাকায়। রমজান মিয়াও বড় ভাইয়ের কথাই থেমে যায়। বড় ভাইকে বেশ সম্মান করে সে। রওশন চাচার দিকে তাকায় শান্ত চোখে। নোমান মাহবুব ভাতিজাকে চোখের ইশারায় শান্ত থাকতে বলে। রমজানকে উদ্দেশ্য করে বলে, আমার মতে বাড়ির বড় বউ আসবে মাথা নত করে, তাই সেই নত মাথার জন্য উঁচু না হয়। বাড়ির বউয়ের মতো থাকবে। বাপের বাড়ি হ্যান আছে ত্যান আছে জাহির করে বেড়াবে, এমন বড় ঘরে মেয়ে পছন্দ নয়। তাছাড়া শুনিসনি, বৌমা ছোট্ট ঘরে আনলে যাতে থাকবে। আমার বাড়িতে যেই আসবে মাথা নত করে আসুক। রমজান, কথা ক্লিয়ার? লোকের কথাই বাবার তো বুঝে। সবচেয়ে অবাক হয় রেবেকা বানু। কি বলছে এ লোক? হঠাৎ উল্টো সুর। রমজান মিয়াও অবাক চোখে চায় ভাইয়ের দিকে। রওশন চাচার কথাই সহমত না হতে পারলেও একটু আশার আলো যেন দেখতে পেল। তবে কি পরিণতি সূত্রে আবদ্ধ হবে তারা? গ্রামীণ মেঠোপথে হাঁটছে দুই কিশোরী। ঠোঁটের আগায় তাদের গল্প জমে উঠেছে। সাইকেলের কিরিং কিরিং আওয়াজ শুনে থেমে যায় তাদের কথোপকথন। সাবধানতা অবলম্বন করে চুপ করে যায় কিশোরীদ্বয়। স্বল্প দূরে মাঠে গরু ছাগলের ডাক ভেসে আসে। সাইকেলে তাদের কাছে চলে যেতে শাপলা অধৈর্য হয়ে বলে ওঠে, ও সুরাপা, কও না, তুমি রিস ভাইরে ভালোবাসনি? হে তো তোমারে ভালোবাসে, চিঠিপত্র দিছে, জবাব দিবা না চিঠি? আল্লাহর দোহাই লাগে, চুপ কর বোন। তুই দেখি আমারে গাইডওয়ালা বাঁশ খাওয়াইবি। বাঁশ খাওয়া যায়, আর আমি তোমার বাঁশ কেন খাওয়ামু? মা বড়য়ের আচার বানাইছিল, ও হনু আছে, ওইটা
খাওয়া মনে, তবুও কও। শাপলার সচ্ছল কথায় সুরেলার রাগটাও ঠিকমতো করতে পারে না। তবে এই মেয়েটা তার নাক কেটে ছাড়বে। সে নিজেকে শান্ত করে ঠান্ডা মাথায় বলে, শাপলা, তুই না আমার বোন, আমার খেলার সই। চিঠির কথা কাউরে বলবি না, তোর পায়ে পড়ি। আচ্ছা কমু না, তাহলে তুমি কও চেয়ারম্যানের পোলার লগে তুমি পিরিতি করো? আস্তাগফিরুল্লাহ, কথার কি সিরি? আমি কোনো পিরিতি করি না, না হেরে ভালোবাসি, বুঝছস? তাহলে রিস ভাই তোমারে চিঠি দিছে কেন? আবার ফুলও দিছে, ভালোবাসার কথাও লিখেছে। সুরেলার পা থেমে যায়। মেয়েটাকে যতটা বোকা ভেবেছে ততটা নয়। সুরেলার থেমে যাওয়া শাপলা ফিরে আসে। সুরেলা সন্ধিয়ান গলায় বলে, শাপলা, সত্যি কইরা ক, চিঠি খুলছিলি তুই? শাপলা মাথা চুলকে হে হে করে হেসে ওঠে। সুরেলা দাঁত কিরমির করে। সব দোষ এই খুঁতখুঁতে লাট সাহেবের। একবার হাতের কাছে পাক চড়িয়ে গাল লাল করে দিবে। প্রেমপত্র পাঠিয়ে তাকে ময়লা বানানোর ধান্দা। সে কি গাধা নাকি যে বড় লোকদের ফাঁদে পা দিবে? নেহাতি সুদর্শন লোকটাকে এককালে ভালো লাগতো। সেই ভালো লাগার আবেশ এখনো একটু একটু ছড়িয়ে পড়ে আছে, তবে সে শীঘ্রই তা মুছে ফেলবে। কিন্তু লোকটা তাকে দুর্বল করার জন্য এমন ফন্দি আসছে। সুরেলা আপন মনে বকবক করতে করতে দ্রুত পা চালায়। উদ্দেশ্য প্রাণপ্রিয় সুখীর কাছে যাওয়া। তাকে পেটের খবর না বলতে পারলে একদণ্ডই শান্তি পাবে না। শাপলা পিছনে পড়েছে, সুরেলাকে ডাকছে অনবরত। সুরেলা শুনো সাড়া দেয় না। হঠাৎ সুর আপাকে থামতে দেখে শাপলা দেয় এলোপাথারি দৌড়। এক দৌড়ে চলে যায় তার কাছে। সুর আপাকে ধরতে পেরে বিজয়ী হেসে কিছু বলবে, সামনের মানবতয়কে দেখে থবনে যায়। মিনমিনিয়ে স্বরে সালাম দিয়ে সুরেলার পিছনে লুকিয়ে পড়ে। প্রথম মুফতে দিবি, যতবার আইব ততবারই। যেদিন নিজে চাইব সেদিনও মুফতে, তারপরে আরও 2 বার মুফতে দিয়া পরের বার দূরে দূরে থাকবি। যখন তোর পিছু পিছু ঘুরঘুর করব মালের জন্য, তখনই টাকা চাইবি। তয় ভালোভাবে যে এসব তো তুই বা তোর মাঙ্গানা পাস না, বুঝলি? যুবকগুলো একসঙ্গে মাথা নেড়ে সম্মতি জ্ঞাপন করে। নাম তাদের হাসান, নুরুল, মফিজার, ঈশান। তারা মালামাল পকেটে পুরে চলে যাবে এমন সময় আবারও পিছু ডেকে লোকটা তাদের কাঁধ চাপড়ে দিল। কিছু টাকা নোট শার্টের পকেটে পুরে দেয়। এলোমেলো উস্কো খুস্কো চুলগুলো গুছিয়ে দিয়ে বলে, আর স্কুলের ব্যাগ পোলা করে লগে ভাব দিয়া চলবি, একেবারে গলায় গলায় ভাব। কারো লগে ঝগড়া করবি না কখনো, মিষ্টি মিষ্টি কথা কবি। যারা দেখবি মনমরা দুঃখী মুখ নিয়া ঘোরাফেরা করে, তাদের সাথে বন্ধুত্ব করবি। সুখ দুঃখে আলাপ কইরা সিগারেট ধরাই দিবি মুফতে। তারপর সিগারেটের নেশা ধরলে এইলা দিবি। না নিতে চাইলেও জোর করবি না, ভালোভাবে বুঝায়া কবি এইলা মুখে নিয়া দুনিয়াতে জান্নাত পাওয়া যায়। দুঃখ দ্বারের কাছেও আনবি না। যত পোলাপান জোগাড় করবি তত মুনাফা পাবি, সাথে মাল পানি ফিরি। যুবকগুলো হেসে চলে যায়। ভ্যান আহরণ করলে ভ্যানওয়ালা একটানে চলে যায়। লোকটা দাড়িবিহীন চলে হাত বুলিয়ে মুচকি হাসলো। চোখ দুটো যেন চকচক করছে। ব্যবসায় দিন দিন কাস্টমার বাড়ছে কিনা। ভ্যান থেকে নেমে 4 জন যুবক সুরজপুর উচ্চ বিদ্যালয়ের অঙ্গনে প্রবেশ করে। 4 জন চারদিকে চলে যায় হাস্যোজ্জ্বল মুখে। তারপর শত শত ছাত্রদের ভিড়ে হারিয়ে যায়। চেনারও অবকাশ নেই। সবাই একই উর্দিতে গা ঢেকেছে যে নীলাম্বর মেঘে ঢেকে আছে। কালো মেঘের আধিপত্য ধরণীতে যেন অন্ধকার ঘনিয়ে আসছে ক্ষণে ক্ষণে। মনে হচ্ছে এখনই সূর্যি মামাকে পরাস্ত করে
চন্দ্রিমা নিজ রাজত্ব কায়েম করবে। হালকা গুড়গুড় মেঘের গর্জন শোনা যায়। এমন দিনে স্কুলে আসাটা উচিত হয়নি বোধহয়। ভাবনাতে বিভোর সুরেলা স্কুলের বারান্দার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে। পাশেই প্রিয় সখী মারিয়া। সে বকবক করে সব তথ্য সুরেলার কানে পাচার করছে ধীর সুরে। দোতলার বারান্দার রেলিংয়ের সর্বাংশ মেয়েদের দখলে। সেখানে হেলান দিয়ে চলছে আড্ডা হরদম। ফুল সজ্জিত বাগানে ভ্রমর থাকবে তা না, না তা মানা যায়। মেয়েদের ভবনের সামনের অংশে ছেলেরা দাঁড়িয়ে আছে ভাব নিয়ে। কেউ বা চোখে কালো রোদ চশমা পরে গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে, তো কেউ ঝালমুড়ি ওলার কাছে দাঁড়িয়ে প্রেয়সীকে ইশারায় ঝালমুড়ি সাধে। সেটা দেখে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকা প্রেয়সী লজ্জায় লাল নীল হয়, আর তার সখীরা টিপ্পনি কেটে মজা নেয়। বাদবাকিরা তাদের সমালোচনায় মশগুল। তাদের মধ্যে সুরেলা মারিয়া দুজন। সুরেলা ভেংচি কেটে বলে, এদের পিরিতি দেখলে অঙ্গ জইলা যায় সই। আজ কেউ নাই বলে পিরিতি করবার পারি না, দুঃখে মন চায় দোতলা থেকে তোরে ধাক্কা মারি শালি একখান নাগর জুটাইতে পারিস না? মারিয়া কিল বসাই সখীর পিঠে, দাঁতে দাঁত চেপে বলে, এত দুঃখ তাইলে তুই মর না ঝাঁপ দিয়া, আমার নাগরের দরকার নাই। কয়দিন পর জামাই পামু, তার লুঙ্গি দইরা ঘুরমু। কেন তোর জামাইয়ের কি হাত নাই যে লুঙ্গি ধইরা ঘুরবি? শৈলের কথায় মারিয়া লাজুক হাসে, তর্জনী আঙ্গুল মুখে পুরে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে, হাত ধরতে আমার বুঝি লজ্জা করবো না? শৈলা বিস্ফোরিত চোখে চাই বান্ধবীর দিকে, বলে কি মেয়েটার বিয়ে ঠিক হয়েছে ক্ষণ। দেখা দেখি পর্বের সাথে নাকশলা পরানো হয়েছে, এখন দিনক্ষণ চূড়ান্ত করে তুলে নিয়ে যাবে। সে বান্ধবীর গায়ে আলতোভাবে চর মেরে হিসিয়ে বলে, হাত ধরতে লজ্জা করব, আর লুঙ্গি ধইরা টানাটানি করতে লজ্জা লাগবো না? ধর টানাটানির এক পর্যায়ে লুঙ্গি নিজেই লজ্জা পাইয়া সিটপাটাং হইল, তখন কি করবি? মারিয়ার চোখ সানাবড়া। ছিছি। ধনী নিশ্চিত করে বান্ধবীর পিঠে ঢোল বাজায়। সুরেলা মুখ বিকৃত করে পিঠ বাঁকিয়ে বলে, বিয়া ঠিক হইছে, কয়দিন পরে জামাই পাবি, তাই বান্ধবীর কদর ফুরাইতেছে বুঝি তো। যা দোয়া কইরা দিলাম, তোর বুইরা জামাই তোরে উঠতি বুঝতি কি লাইবু। মারিয়া হাসে, সখীর পিঠে হাত বুলিয়ে ফিস ফিসিয়ে বলে, আর রিজ ভাই তোরে রাত দিন সোহাগ করব একেবারে ঘরে দৌড় দিয়া। সুরেলার কান যেন ঝিনঝিন করে ওঠে, গরম চাহনি নিক্ষেপ করে কিছু কথা শুনিয়ে দিবে। এমন অবস্থায় আশেপাশে মেয়েদের মাঝে চাপা গুঞ্জন শোনা যায়। ইশারা ইঙ্গিতে সম্মুখের মাঠে দেখায় আর মুচকি হাসে। ওদিকে মারিয়া সখীকে কোনো দিয়ে গুঁতো মেরে ইশারায় সামনে তাকাতে বলে, নাগরের অভাব বোধ করেছিলি না, তোর নাগর এসে গেছে। দেখ হেব্বি দেখতে মাইরি, ভদ্রলোক তোরে চিঠি দিছে, বিশ্বাস হইতেছে না? চাপা পারিস নাই তো? সুরেলা তার বাহুতে কিল বসে জোরে। সম্মুখে খোলা মাঠের দিকে তাকাতে দৃশ্যমান হয় বলিষ্ঠ সুদর্শন পুরুষটাকে। শার্টের উপরে দুটো বোতাম খোলা, ফর্সা লোমশ বুক উকি দিচ্ছে। বুক ফুলিয়ে শার্টের বড় হাতা কুনুয়ের কাছে ভাঁজ করতে করতে হাঁটছে আর কিছু বলছে। তবে সুরেলার নজর তাতে নিবদ্ধ হলো না। তার পাশে হ্যাংলা পাতলা গরনের সিনভাইকে দেখে অবাক হয়। শুধু সিনভাই না, তার বন্ধু সাগর, সৌরভ, ভাত ভাই সহ আরও 3 জন উপস্থিত। হনহনিয়ে আসছে সবাই। সকলের মধ্যমণি নওরিজ মাহবুব খান। এখানে কি করছে সবাই? বান্ধবীর ধাক্কায় সুরেলা ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। মারিয়া টিপ্পনি কেটে বলে, সরি, ধ্যান করা এ বেরিয়ে আসুন সুরেলা, ভিয়ে ভাষার বাচ্চা কাছে এসব পরে ভাববেন। সুরেলা বিরক্ত চোখে তাকায়, দাঁত কটমট করে বলে, আমার হাতের চটকনা খাওয়ার শখ জাগছে? তোকে বইলা ভুল হইছে, যা সর। বলেই শ্রেণীকক্ষের ভিতরে চলে যাবে। মারিয়া আটকে নাই বান্ধবীকে, আবারও ইশারা করে নিচের দিকে তাকাতে। সুরেলা বিরক্ত হই তাকায় নিচে বালিকাদের ভবনের সম্মুখে আম গাছের দিকে। আমবাগানের ছাই
দাঁড়িয়ে নওরিজ মাহবুব। মেঘলা দিন হলো, ব্যবসা গরমে নাজেহাল অবস্থা সবার। নওরিজ ঘন ঘন রুমালে নাকমুখ গলা মুছিয়ে, পাশে সিনান বিরক্ত মুখে দাঁড়িয়ে। গরমের দিনে গরম পড়বে স্বাভাবিক, যেন সব গরম তার দিকে ধেয়ে আসছে। তার বিরক্তের মাত্রা বেড়ে যায় আলালের ঘরে দুলালির আগমনে। কেমন বাচ্চাদের মতো হাসছে আর চোখে বারংবার তার দিকে তাকায়। সিনানের ইচ্ছে করে এক ধমক দিয়ে বসিয়ে দিতে। এত ছেলেদের মধ্যে ঢ্যাং ঢ্যাং করে এগিয়ে আসে কেউ। তার বোন আসলে ঠাস করে লাগিয়ে দিত। সে ঘাড় উঠিয়ে দোতলার বোনের পানে তাকায়। সুরেলাও তাকিয়েছিল। চোখাচোখি হতেই অতি অবলীলায় দুজনেই চোখ ফিরিয়ে নিল।